আবার সকালবেলা শুভেচ্ছা। আছি মিমি, জুলা জুবাইর আপনাদের সাথে আছে। হাতে কি আছে নিশ্চয়ই অনেক কিউরিয়াস, আমি অনেক কিউরিয়াসিটি নিয়ে দেখছিলাম, কারণ আমরা প্রতি মুহূর্তে আমাদের সংকটের কথা বলি না, আমাদের কি নেই এটা আমরা খুব স্বাচ্ছন্দ্য ভরে বলতে খুব স্বস্তি বোধ করি। কারণ সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী যে অস্থিরতাগুলো দেখেছি, সেই অস্থিরতায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা অর্জনের নানান রকম পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঘুরতে দেখেছি। অথচ বাংলাদেশের তরুণরা কি অসাধারণভাবে বৈশ্বিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদের প্রোটোটাইপগুলো বিশ্ববাসীকে বিস্ময়ে ভাসাচ্ছে, সেই গল্পগুলো আমরা ফলো করে প্রচার করতে চাই না। কারণ আমরা মনে করি এমন একটা গল্প শেয়ার দিলে আমার জীবনে কি আসে যায়। অথচ আপনি জানেন না, পৃষ্ঠপোষক হিসেবে তাদের এই সফলতা বা এগিয়ে যাওয়ার গল্প যদি আমরা 7 কোটি 8 কোটি মানুষও শেয়ার দিতাম, তাহলে পুরো বিশ্ব অন্তত ওই একটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতো বাংলাদেশের তারুণ্য কত মেধাদীপ্ত, তারুণ্য কত সক্ষমতার সমন্বয়ে এগিয়ে যেতে পারদর্শী। বলছি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের কথা, যারা তাদের অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছে। এই যে আমার হাতে যে বিষয়টি দেখতে পাচ্ছেন UIUSN নামে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজ কথা বলতে চাই। চমৎকার 3 জন অতিথি আমাদের সাথে আছেন, তাদের সাথে পরিচয় করাতে চাই। ডান থেকে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ, যিনি সিনিয়র সদস্য UIUSN টিম ক্যানসেট কম্পিটিশন 2024-2025। তার পাশেই রয়েছেন মোহাম্মদ শামসুজ্জামান, যিনি সদস্য UIUSN টিম এবং একই সাথে ক্যানসেট কম্পিটিশন 2025-এর টিম মেম্বার তিনি। সেই সাথে আমাদের সাথে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডক্টর সাদিদ মুনির, যিনি সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্যাট ইজ ট্রিপলি, এবং UIUSN দলের প্রধান পরামর্শক এবং মেন্টরও তিনি। আপনাদের 3 জনকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। এটা এবার একটু আপনাদের কাছে থাকুক। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথমে একটু হ্যাঁ স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার এটা দেখতে পাচ্ছি, এটা কি একটু আমাদের বুঝাবেন এটা, তারপরে বাকি গল্প আমরা করি। তো আপনি দর্শকরা দেখে মিসাইল মনে করছেন, হাতে মিসাইলের গলা নিয়ে বসে আছি। জি, আপনি পরিচয় করে দিয়েছেন আমাদের ক্যানসেট টিমের সদস্যের সাথে। এবং আমি ক্যানসেট টিমের মেন্টর হিসেবে কাজ করেছি। তো ক্যানসেট প্রতিযোগিতায় UI অংশগ্রহণ করেছে এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আসলে ক্যানসেট। তো ক্যানসেট নামটা কি? ক্যানসেট নাম স্যাটেলাইট থেকে, আর ক্যান হচ্ছে ক্যানের মতো দেখতে বা ক্যানের মতো সাইজে, সো ইটস আ ক্যানসেট। সো এটা স্যাটেলাইটের একটা ছোট ভার্সন। আচ্ছা, তো আমরা সবাই তো এই টার্মটা কি আগে থেকে এক্সিস্ট করে নাকি এই আপনাদের প্রতিযোগিতার নামটাই হচ্ছে ক্যানসেট। আচ্ছা, আমরা একটু দর্শকদের আপনার কথা শুনতে শুনতে স্যার আমরা দর্শকদেরও দেখিয়ে দিই। হ্যাঁ প্লিজ বলুন। তো এই ক্যানসেট প্রতিযোগিতাটা হয় হচ্ছে USA তে, এবার যেমন হয়েছে ভার্জিনিয়াতে। তো আমরা তো সবাই রকেট উৎক্ষেপণ দেখেছি বা স্যাটেলাইট উৎক্ষেপণ দেখেছি, রাইট? তো এখন স্যাটেলাইট উৎক্ষেপণে কি হয় বা রকেট উৎক্ষেপণে কি হয়, যে আমরা প্রথমে একটা কাউন্টডাউন দেখি, তারপরে রকেটটা উড়ে যায়, তারপরে তার সাথে সংযোগ স্থাপন করা হয় গ্রাউন্ড স্টেশনের সাথে। তো ওই পুরো ব্যাপারটার একটা ছোট ভার্সন এই প্রতিযোগিতার মাধ্যমে করা হয়, যেখানে ইউনিভার্সিটির সদস্যরা বা স্টুডেন্টরা অংশগ্রহণ করে। চমৎকার। সেখানে আমরা প্রতিনিধিত্ব করেছি, সেখানে আমরা 2024 সালে প্রতিনিধিত্ব করেছি। ওয়ার্ল্ডে আমরা 11তম হয়েছিলাম প্রথমবার অংশগ্রহণ করি, আর এবারও আমরা অংশগ্রহণ করেছি 2025 সালে। এবার আমরা ওয়ার্ল্ডে 7th হয়েছি, আমেরিকার অনেকগুলো টিমকে পিছনে ফেলে, এবং এশিয়াতে আমরা 2nd হয়েছি। আমাদের সামনে শুধু তাইওয়ান ছিল, আর বাংলাদেশ থেকে আরো টিম গিয়েছিল, তাদের মধ্যে আমরা প্রথম হয়েছি। স্যার এই বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিউরিয়াস খুব, যেহেতু ক্যান অ্যান্ড স্যাটেলাইটের একটা বিশাল কম্বিনেশন, এটা নিয়ে একটু আমরা জানবো। তবে তার আগে টিম মেম্বারদের কাছ থেকে একটু খুব সোজাসাপটা কিছু জিজ্ঞাসা আছে আমাদের। একটু স্বাভাবিক কিছু জিজ্ঞাসাই আসলে শুরু করতে চাচ্ছি। বিজ্ঞানের প্রতি আসলে ভালোবাসাটা আলাদা করে বলার এখানে কোনো জো নেই, কিন্তু মানুষ পরিণত বয়সে আসলে যা করে তার একটা ছাপ দেখা যায়, তার শৈশব থেকেই শুরু হয়। ছোটবেলা থেকে কি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হতো বা ছোটবেলা থেকে ছিল মোটর বের করার অভ্যাস ছিল সেরকম, মানে ছোটবেলার কোন অর্জনটা একটু আলাদা করে বাড়তি করে এখন এই সময় এসে বলতে চান? হয়তো তার চেয়ে অনেক বেশি কিছু করে ফেলেছেন ইতোমধ্যেই, কিন্তু ওই সময়ের ওই ব্যাপারটা আপনাকে রোমাঞ্চিত করেছে বা আপনার মধ্যে দেখা যায় এখনকার যে কাজটা বা এখনকার যে গবেষণাধর্মী কাজগুলো করছেন সেটার উপর একটা প্রেরণা জুগিয়েছে। কে বলবে? একজন একজনকে এগিয়ে দিচ্ছে। স্যার শামসুজ্জামান কে বলবে? আগে শামসুজ্জামানের কাছ থেকে শুনি। ছোটবেলায় হচ্ছে আমার আব্বু একটা আমাকে প্লেন কিনে দিছিল। প্লেনটা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে উড়াতে হতো, তো একটা সার্কেল করতো।
তো ওই প্লেনটা আমি হচ্ছে ঘুরাইতে ঘুরাইতে ভেঙে ফেলছিলাম, পরে ওটার মোটর টোটরগুলো বের করছি, মানে খুলে বের করছি। তো এই জিনিসটা হচ্ছে ছোটোবেলায়, মানে এই জিনিসটা আমাকে ট্রিগার করছে যে আমি ছোটোবেলায় মানে যে গাড়িগুলাই দেখতাম, আমার গাড়ি খেলনা কিনে এনে দিত, আমি সেটা খুলে বের করে ফেলতাম, মানে কোনো খেলনায় 2 দিনে বেশি টিকতো না আমার কাছে। তো এই জিনিসটা আসলে আমাদের শৈশবে কম বেশি সবার অভ্যাস ছিল। এই জিনিসটা আসলে আমার ইলেকট্রনিক্সের প্রতি একটা টান বাড়ায় দিচ্ছে, যে ইলেকট্রনিক জিনিস নিয়ে কাজ করা। পরবর্তীতে মানে তখন রোবোটিক্স সম্পর্কে এগুলো জানতাম না, বাট ইলেকট্রনিক্স জিনিস সম্পর্কে জানতাম, যে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট জানতাম, একটা সার্কিট আছে, একটা মোটর আছে, একটা ব্যাটারি আছে, এতটুকুই আমাদের জ্ঞানের পরিধি। পরবর্তীতে যখন হচ্ছে মানে কলেজে উঠি, তখন দেখি, মানে আমি স্কুলে পড়ছি গ্রামে, সো ওইখানে এইগুলা নিয়ে এত বেশি চর্চা ছিল না। যখন কলেজে উঠি তখন দেখি এরা অনেক বেশি অ্যাডভান্স, মানে ঢাকায় চলে আসি তখন দেখি এরা অনেক বেশি অ্যাডভান্স। এরা হচ্ছে মানে কম্পিটিশনে যাচ্ছে, বিভিন্ন সায়েন্স কম্পিটিশনে যাচ্ছে। তো এগুলা দেখে দেখে মানে আমারও আর কি ইচ্ছা জাগে যে আমি এগুলোতে যাব। একটা ছোটোবেলায় মানে কলেজে থাকতে একবার গেছি, কিন্তু সেখানে কোনো ভালো ফল করতে পারি নাই। পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে রোবোটিক্সের সাথে পরিচয়, মানে মেইনলি হচ্ছে ইউআই রোবোটিক্স ক্লাবের মাধ্যমে আমার রোবোটিক্সের সাথে আর কি পরিচয়। তারপর হচ্ছে মার্স রোবার টিমে জয়েন করছিলাম, সেখানে কিছুদিন কাজ করছি, তারপর পড়াশোনার চাপে বের হয়ে আসতে হয়েছে। পরবর্তীতে যখন ক্যান্সার টিম তৈরি হলো, ক্যান্সার টিমে জয়েন করি, ক্যান্সার টিমে কাজ করা শুরু করি। তারপর 24 সালে বা 25 সালের দিকে, মানে 24 সালে হচ্ছে মেইনলি একটু লিডিং পজিশনের দিকে আসি, মানে একটা কাজ করা শুরু করি, ভালো কাজ করা শুরু করি, ইলেকট্রিক্যালের কাজ করা শুরু করি। আর এর বাইরে হচ্ছে অনেকগুলো প্রজেক্ট করতাম, ইউনিভার্সিটির বন্ধুরা মিলে বিভিন্ন কম্পিটিশনে যাওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট করতাম, বা ইউনিভার্সিটির অন্যদের হেল্প করতাম কম্পিটিশনের, মানে তারা কম্পিটিশনে যাওয়ার জন্য। তো এই দিক থেকে আর কি রোবোটিক্সের উপরে বা মাইক্রো কন্ট্রোলারের উপরে একটা আর কি আমার আগ্রহ তৈরি হয়। আর এখান থেকে আর কি এই ক্যান্সারটা, মানে রোবোটিক্স নিয়ে আমার কাজ করা আর কি। আমরা তাহলে একটু সাদের কাছ থেকে শুনি একই রকম গল্প। আমার খেলনা ভাঙা হয়নি? না, খেলনা ভাঙার বিষয়টা না। আমি আসলে যখন কলেজে থাকি তখন অ্যাকচুয়ালি এটা স্কুল থেকেই শুরু হয়েছে। আমি ক্লাস 9-এ আমার বড় বোনের সাথে রাজশাহী শহরে থাকতাম। তো তখন রাজশাহী এয়ারপোর্ট থেকে অনেক মানে এয়ারক্রাফট ওঠানামা করতো। তো ওটা দেখে আমার মানে আকাশযানের প্রতি খুব ভালো লাগে, যে আমি বিমান নিয়ে একসময় পড়াশোনা করব বা বিমান নিয়ে কিছু একটা করব। তো সেখান থেকে ভালো লাগা। তারপরে যখন কলেজে উঠলাম তখন সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা হইতো তখন। তো আমি তখন থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রথম হই আমাদের ওইখান থেকে। তারপরে আমি বিভাগীয় পর্যায়ে যাই, তারপরে হয় না আর কি। তো তখন থেকে এই যে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা বা টেকনোলজি নিয়ে জানা বা আকাশযান নিয়ে জানা বা এয়ারক্রাফট নিয়ে জানা, এগুলোর প্রতি তখন থেকে আর কি ঝোঁকটা শুরু হয়। তারপর থেকে তো ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ইউআইউতে, এবং এখান থেকে আসার পরে ও যেমন বললো যে ক্লাব থেকে আসলে জিনিসগুলো শুরু হয়। তো আমাদের ইউনিভার্সিটির যে ক্লাবগুলা, তারা বিভিন্ন ওয়ার্কশপ নেয়, এবং এখানে বিভিন্ন ধরনের হাতে কলমে প্রথম থেকেই শেখানোর যে বিষয়টা থাকে। তারপরে আমি 2022-এ ইউআই মার্স রোভার টিমের সাথে যুক্ত হই, এবং সেখানে মেকানিক্যাল টিম মেম্বার হিসেবেও কাজ করি। তারপরে তো 2024-এ আমি এই আমাদের যে ক্যানসাট, সেই ক্যানসাটের মেকানিক্যাল টিম লিড হিসেবে কাজ করি, এবং 2025 সালে এসে আবার পুরো টিমের লিড হিসেবে আর কি কাজ করার সুযোগ হয়েছে। দুজনের একটা কমন জায়গা পেলাম আমরা, আপনার মার্স রোভারে কাজ করেছেন, সদ্যই তাদের সাথে আমাদের কথা বলার শুরু হয়েছে। স্যার, আপনাকে একবার মনে করাতে চাই, থ্যাঙ্কস টু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তরুণদের এত চমৎকারভাবে এগিয়ে দেওয়ার ব্যাপারে পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছে। একটা জায়গায় স্যার ওই প্রশ্নটা এসেই দাঁড়ায়, ক্যানস্যাটেলাইট আমরা নিজস্ব সক্ষমতায়, প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করার চেষ্টা করছি। আমাদের একটা স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে, কি কাজে আসে আমি জানি না, আদৌ অব্দি কি কাজে সহসা আসতে পারবে তাও আমার জানি না। আমার জ্ঞানের পরিসীমা সীমিত, হয়তো যারা অনেক জ্ঞানী তারা বলতে পারবেন কি কাজে আমাদের আসছে। এই যে বিনিয়োগ ক্ষেত্র, তরুণ উদ্ভাবকদের যে বিনিয়োগ ক্ষেত্র, এই ব্যাপারে কতখানি স্বাচ্ছন্দ্যপূর্ণ ইকোসিস্টেম বাংলাদেশে আসলে আছে, বা কতখানি সর্বোচ্চ পর্যায়ে থেকে ইন্ডাস্ট্রি আগ্রহী থাকে এমন প্রোটোটাইপ বা এমন প্রযুক্তিগুলোতে ইনভেস্ট করার ব্যাপারে? নাকি আমরা শুধু বড় প্রজেক্ট, বিগ ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার ডেভেলপমেন্ট ওদের ডেকে নিয়ে আসি? হ্যাঁ, প্রথমেই সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আমাদের স্যাটেলাইটের যে কথাটা বললেন, এখন এই স্যাটেলাইটটা আমাদের মালিকানা আছে, কিন্তু সত্যি আছে স্যার এখনো? হ্যাঁ আছে, হ্যাঁ হয়তো আছে, নিশ্চিত করেছে। হ্যাঁ, তো এখন কিন্তু এই স্যাটেলাইট তৈরি বা এটার যে উৎক্ষেপণ, এটার সাথে তো আসলে বাংলাদেশ ওইভাবে জড়িত না। এটা যতদূর আমি জানি যে এটা ফ্রেঞ্চ একটা কোম্পানি এটা উৎক্ষেপণের সাথে জড়িত আছে। তো এখন আসলে কোনো দেশে যদি তার প্রযুক্তিগুলো যদি নিজেরা ডেভেলপ না করে, তাহলে কিন্তু ওই দেশের পক্ষে খুব সামনের দিকে এগিয়ে যাওয়া কঠিন।
কারণ আপনারা যদি আমাদের এখন যে লিডিং কান্ট্রিগুলো আছে ওয়ার্ল্ডে, ইউএসএর কথা বলেন, জাপান বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলেন, তারা কিন্তু তাদের প্রযুক্তিগুলো সবাই নিজেরা তৈরি করেছে। তো এখন আমাদের আসলে সরকারি পর্যায় থেকে এই ধরনের একটা গাইডলাইন আসা বা রোডম্যাপ আসা খুব দরকার। আমাদের যদি আপনি অন্যান্য দেশের স্যাটেলাইট বা এই রকেট মিশনগুলোর কথা চিন্তা করেন, তারা কিন্তু অনেক আগে থেকে চিন্তা করেছে। নিশ্চয়ই স্যার, এই একটা এক্সাম্পলই দিতে চাই, ক্যানসেটের কততম আসর? এটা প্রায় 20তম আসর। 20তম। আমরা কতবারের মতো পার্টিসিপেট করছি? আমরা এটা সেকেন্ডবারের মতো। সেকেন্ডবার, আমরা দ্বিতীয়বারের মতো, মানে এর আগে 18 বছর মানে পূর্ণ যৌবন পার করে ফেলবার সুযোগ পেয়েছে উন্নত বিশ্বের প্রতিনিধি দেশগুলো। তাদের সাথে কম্পিট করে আমরা 7ম হয়েছি। নিশ্চয়ই পরিতৃপ্ত হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু এই যে 18 বছর যে পিছিয়ে আমরা বিশ্ব থেকে, এই গল্পটা একটু করতে চাই আপনার সাথে, কিভাবে উত্তরে যেতে পারি। তবে তার আগে একটা বিরতির প্রয়োজন আমাদের। দর্শক, খুব ছোট্ট করে একটা বিরতি নিব, বিরতির পরে আবারও আলোচনায় ফিরব। সাথেই থাকুন, ফিরছি। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। আছি মিমি এবং জুবাইর। তো আছি আপনাদের সাথে, চমৎকার 3জন অতিথি আছেন। আরেকবার মনে করাতে চাই, ইউআইউর ট্রিপল ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আছেন আমাদের সাথে ডক্টর সাদিদ মনির, আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ, যিনি প্রাক্তন টিম লিড এবং টেকনিক্যাল কন্ট্রিবিউটর ইউআইইউ অ্যাসেন্ড টিমের এবং ক্যানসেট কম্পিটিশন দ্বারা পার্টিসিপেট করেছেন। আছেন ইউআইইউ অ্যাসেন্ডের সদস্য মোহাম্মদ শামসুজ্জামান এবং প্রযুক্তিগত সিস্টেম ইন্টিগ্রেশন টিমের সক্রিয় সদস্য তিনি। তাদের সাথে আলাপ চলছিল আমাদের এগিয়ে যাওয়ার তিনজনের সাথে কথা হচ্ছিল। হ্যাঁ, এবং একটা মানে বিরতির আগেই আমরা একটা প্রশ্ন করেছিলাম, যেহেতু জুবাইর আপনার তরফ থেকে প্রশ্নটা ছিল, আপনি বোধহয় প্রশ্নটা করেন। স্যার, ওই যে আমরা কি করলাম, কি পেলাম, 18 বছর পিছিয়ে থাকলাম এবং দেখতে দেখতে শুরুতেই বলছিলাম, কিন্তু স্যার একটা বিমানের মানে কামানের গোলার মতো, যদি কোনো এরকম ইন্টারেস্টিং গল্প থাকে এর সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, আমরা একটা ছোট গল্প বলতেই পারি। সেটা হচ্ছে যে আমাদের এই প্রতিযোগিতা তো ইউএসএতে হয়, তো আমরা নর্মালি ইউএসএতে যাওয়ার সময় দুবাই হয়ে যায় আর কি। তো আপনি বলছিলেন যে এটা কামানের গোলার মতো, সামনে ক্যামেরা আছে, যদি একটু দেখাতে পারেন। সামনে ক্যামেরা আছে, ভিতরে অনেক ইলেকট্রনিক্স, তার পিছনে আবার রোটরের মতো কিছু একটা, পাখার মতো যেটা ঘুরছে, এবং এটার ভিতরে ব্যাটারি আছে। তো আমরা যখন দুবাই এয়ারপোর্টে যাই আমরা সবাই মিলে, তো একজনের ব্যাগে এই ক্যান্সারটা ছিল এবং কিছু ব্যাটারি ছিল। তো সেটা স্ক্যানে ধরা পড়ে এবং আমরা বলি যে আমরা এই ধরনের প্রতিযোগিতায় যাচ্ছি, কিন্তু যেটা বলছিলাম যে দেখতে পুরো বোমের মতো। তো এবং ইউএসএতে যেসব প্লেনগুলো যায় সেখানে অতিরিক্ত চেকিং হয়, তো আমাদেরকে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল এবং আমাদের জন্য আসলে প্লেনটা প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। আপনারা যে পৌঁছতে পেরেছেন স্যার, এটাই লেট করেছিল। চমৎকার একটা বিষয়। হ্যাঁ, আমরা আসলে ভাবছিলাম যে আমরা যেতে পারবো কিনা। নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় এয়ারলাইন্সগুলো আপোষ করে না, যেটা আমরা চাইও না আপোষ করেছেন। একদম ঠিক কাজই করেছেন, যেহেতু ব্যাটারিকে একটা ফ্লেমেবল আইটেম হিসেবে তারা মার্ক করে রেখেছেন এবং যেটা কিছু ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথেও সংশ্লিষ্ট ঝুঁকি তৈরি করতে পারে, সে একটা জায়গায় তারা যা করেছেন যথেষ্ট। তবে আয়োজকদের পক্ষ থেকে যদি একটা সার্টিফিকেশন থাকতো, সার্টিফিকেশন থাকে, তারপরেও বাড়তি সতর্কতা তো এয়ারলাইন্সরা নিবেই। স্যার, এটার প্রথম ডেভেলপমেন্টটা শুরু কবে হয়েছিল একটু জানতে চাই। আমাদের এই পুরো প্রতিযোগিতার ধারণাটা বা এটাতে অংশগ্রহণ করার যে ধারণাটা, এটা শুরু হয়েছিল 2022-এ, অর্থাৎ 1 বছর তো সময় লাগে পরবর্তী বছরের জন্য। তো 2023-এ আমরা ওইভাবে অংশগ্রহণ করিনি, কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল 2024-এ আমরা অংশগ্রহণ করব। সো আপনি বলতে পারেন 2023 থেকে আমরা এটাতে সিরিয়াসলি কাজ শুরু করি। আমাদের একটু আগে বলেছেন যে মার্স রোভারের কিছু সদস্য আমাদের সাথে যোগাযোগ করে এবং এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায়, এবং আমাদের এখন যিনি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স রিসার্চের ডিরেক্টর প্রফেসর রেজওয়ান, ওনার সাথে ওরা দেখা করে এবং স্যারের আসলে পৃষ্ঠপোষকতা এবং এই প্রতিযোগিতাটার অংশগ্রহণ করার সুযোগ হয়। এবং এক্ষেত্রে আমি আসলে আমাদের ইউনিভার্সিটির অথরিটি, আমাদের ভিসি স্যার এবং সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের ফর দেয়ার আনকন্ডিশনাল সাপোর্ট। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা অক্লান্তভাবে দিয়েছেন। আমরা যখন যেটা চেয়েছি তারা দিয়েছেন। আপনাদের যে প্রতিযোগিতায় যারা গিয়েছিল এদের মধ্যে অন্যান্য আরও 2টো ইউনিভার্সিটি সম্ভবত বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিল, এবং তাদের মধ্য থেকে তারা মানে আপনারা বাংলাদেশ থেকে যে অর্জনটা নিয়ে আসেন
নিঃসন্দেহে তারাও ভালো করবেন, তাদের জন্য শুভকামনা। কিন্তু র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ধরতে গেলে তারা আপনাদের থেকে একটু এগিয়ে, কিন্তু তারপরেও আপনাদের এই অর্জন, এই প্রচেষ্টা, এটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর এই ধরনের চর্চা, যারা বাবা মা বা অভিভাবক আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে সবসময় একটু পাবলিক ইউনিভার্সিটি বা ইয়ের দিকে ঝোঁক থাকে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন এই ধরনের কোনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় যাওয়া হয় এবং এত বড় একটা অর্জন নিয়ে ফেরা হয়, সেটা তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবে? যারা বা বিজ্ঞান মনস্ক যারা আছেন, কোথাও পাবলিকে হয়তো বিজ্ঞান বিষয়ক কোনো পছন্দের সাবজেক্টে হয়তো চান্স হলো না, তো সেক্ষেত্রে তারা কিভাবে, তাদেরকে এটা কিভাবে উদ্বুদ্ধ করতে পারে? আমার মনে হয় এটা মেম্বারসদের কাছ থেকে একটু বলতে স্যার পারে। বলুক, নিশ্চয় ব্যক্তিগত কোনো গল্প আছে ব্যক্তিগত স্যার? অভিজ্ঞতা বলবো। ব্যক্তিগত গল্প বলতে যে প্রথমে যেটা বলছিলাম যে ক্লাস 9 থেকে এটার প্রতি একটা ঝোঁক, তো আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন সবাই অ্যাডমিশনের জন্য অনেক দৌড়াদৌড়ি করে, তো আমি ফাঁকি দিয়ে হচ্ছে খুব চেষ্টা করতাম যে রাজশাহী এয়ারপোর্টে কিভাবে ঢোকা যায় ওখানে, কারণ ওখানে আমি হয়তো ওখানে যদি আমি ঢুকতে পারি তাহলে হয়তো আমি বিমান নিয়ে কিছু একটা ওদের সাথে কথা বলে আমি হয়তো এখানে একটা কোনো কিছু করতে পারবো, বা পাইলটিং শিখতে পারবো, বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিখতে পারবো। তো যাই হোক, সেটা হয় নাই। পরবর্তীতে আমি হচ্ছে তো ইউআইতে ভর্তি হলাম। তো আমার বাবা মা ঢুকতে পেরেছিলেন? হ্যাঁ, আমি ঢুকতে পেরেছিলাম। আমি হচ্ছে অনেক চেষ্টা করার পরে তখন একটা ফ্লাইং একাডেমি ছিল, ওনাদের সাথে আমি যোগাযোগ করি। ওনারা একটা গ্রুপ ক্যাপ্টেনের সাথে আমাকে কন্ট্যাক্ট করে দেয় এবং উনি আমাকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যান এবং ওনাদের যে হ্যাঙ্গারটা আছে ওটা দেখান আমাকে। তারপর ওনার সাথে আমার বিস্তারিত আলোচনা হয় যে আমি এটা করতে পারবো কি পারবো না, কি কি প্রসিডিওর উনি আমি সব বলছিলেন আর কি। তো যাই হোক, সেখানে সেটা কমপ্লিট করতে পারিনি আমি, এবং আমি তখন পরবর্তীতে সুইচ করে তো ইউআইউতে ভর্তি হই ত্রিপলিতে। তো যেটা বলছিলাম যে সাপোর্ট, যেটা ফ্যামিলির যে সাপোর্টটা, তো আমার বাবা মা সবসময় বলতেন যে দেখো আমি তো এগুলো খুব ভালো বুঝবো না, তোমরা বাইরে থাকো, তোমরা ভালো বুঝবা, তো তোমার কাছে যেটা ভালো মনে হয়, এবং আমার ছোট ভাই আছে এবং আমার একটা বড় বোন আছে, তারা আমাকে সবসময় বলতো যে তোমাকে যেটা করতে ভালো লাগে তুমি সেটাই করো, আমরা তোমাকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সেভাবে সাপোর্ট দিব। তো এই যে কথাগুলো আমার বাবা মায়ের প্রতি আমি খুব গর্বিত আর কি, এবং খুব ভালো লাগে। তো তারা আমাকে সবসময় হাইয়েস্ট সাপোর্ট দিয়ে গেছে এখন পর্যন্ত, যে কোনো জায়গায় আর কি। তো এটাই আসলে আমাকে এই পর্যন্ত আসতে এবং লেগে থাকতে অনেক বেশি হেল্প করেছে। এবং আমার একটা বন্ধু ছিল, সে সবসময় বলতো যে বন্ধু দেখো, তোমাকে এই টেলিভিশনে বা এই নিউজ পেপারে তো এদেরকে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটি বুয়েট টুয়েট থেকে শুরু করে, তো আমি চাই যে তুমিও যাতে তোমাকে একটা টিভিতে বা তোমাকে একটা নিউজ পেপারে দেখতে পাই। কি নাম বন্ধু? তৌহিদ। আজকে আপনি দেখে ফেলেছেন, আপনার চাওয়া পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বন্ধুকে ধন্যবাদ, সে আমাকে সবসময় ইন্সপায়ার করতে, এবং আমার কাছে যারা ছিল সবাই আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে যে তুমি সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো করবা। সেটাই। একটু শামসুজ্জামানের কাছে আসতে চাই। শামসুজ্জামান, শুধু কি কম্পিটিশনেই পার্টিসিপেট করবার জন্য, নাকি এর বাইরে আপনারা প্যারালালি বাংলাদেশের সক্ষমতা অর্জনের ব্যাপারেও আগ্রহী এবং আপনারা নিজেরা আলাদা করে কিছু তৈরি করছেন, যেটা হয়তো রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আরেকটু পথে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাদের সার্বিক সক্ষমতার যে জায়গাটা আরো একটু উন্নত স্তরে পৌঁছে দেবে? হ্যাঁ, বাংলাদেশে আসলে আমাদের দেশে রোবোটিক্সের চর্চাটা নাই, আর অ্যারোস্পেস রোবোটিক্স তো নাই, খুবই ক্ষীণ। তো আমরা আসলে রোবোটিক্স নিয়ে কাজ করতে চাচ্ছি এবং করছিও। আমি একটা টিমে, মানে একটা টিম হিসেবে কাজ করতেছি। আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট রোবোটিক্সের, এখানে হচ্ছে আমরা একটা রোবট বানাচ্ছি যেটা অটোমেটিকলি রুম ক্লিন করবে। তো এটা বাইরের দেশে প্রচুর আছে। জি, অটোমেটিক ফ্লোর ক্লিনিং রোবট। তো এটা বাইরের দেশে প্রচুর আছে, আমাদের দেশে নাই, বলতে গেলে নাই, অটোমেটিকটা নাই। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি, এটা চেষ্টা করতেছি যাতে হচ্ছে মানে বাজারে আনা যায়। আর অ্যারোস্পেস রোবোটিক্স নিয়ে বলতে আমরা হচ্ছে ড্রোন নিয়ে কাজ করার একটা ট্রাই করতেছি, যে ড্রোন নিয়ে যাতে হচ্ছে আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে, মানে আমাদের যে কৃষিকাজে হেল্প করা যায়। আর মিলিটারি ড্রোনের ক্ষেত্রে আসলে এখনো ভাবা হয় নাই, বা মিলিটারি ড্রোন আসলে এখনো আগ্রহ নেই। যদি কখনো প্রয়োজন পড়ে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা উদ্যোগী হবেন। স্যার, একটা ছোট জিজ্ঞাসা রাখতে চাই আপনার কাছে, তা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা কানেকশন একাডেমির সাথে অনেক বেশি জরুরি এই জন্যই, কারণ এই যে উদ্ভাবনগুলো কোনোদিনই আলোর মুখ দেখবে না যদি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট না আসে এর পিছনে। কতখানি এগোতে পারলাম আমরা জানবো, তবে আরেকটা বিরতির সময় আমাদের কাছে। দর্শক, আয়োজনের একদম শেষ বিরতিতে যাচ্ছি আমরা, ফিরে এসে প্রশ্ন উত্তর জানবো স্যারের থেকে, ততক্ষণ অপেক্ষা করুন ধৈর্য ধরে। শেষ বিরতির পর আবারও আমন্ত্রণ সকালে বাংলাদেশে, আছি মিমি, জুবাইরও আছে। একটা প্রশ্ন ছিল স্যার আপনার কাছে, ইন্ডাস্ট্রির আগ্রহ কতখানি?
আমরা যে ক্যান্সারটা তৈরি করেছি এবং এই যে পুরো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, আমরা আসলে এই পুরো স্পন্সরশিপটা আসলে ইউআইইউ নিজেই দিয়েছে আর কি, সেলস স্পন্সর বলতে পারেন। তো আমাদের এখনও ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ওরকম যে আছে বাংলাদেশে সেটা বলা যাচ্ছে না, কিন্তু আশার কথা হচ্ছে যে এইসব প্রতিযোগিতার মাধ্যমে বা এইসব সাফল্যের মাধ্যমে ইন্ডাস্ট্রিরা নিশ্চয়ই আমাদেরকে স্পন্সর করতে বা একাডেমির সাথে কোলাবোরেশনে আসতে আগ্রহী হবে। আমাদের দেশে এখন বেশ কয়েকটা বড় বড় টেক কোম্পানি তৈরি হয়েছে ইলেকট্রনিক্স রিলেটেড। তো আমি আশা করব যে তারা এই ধরনের প্রতিযোগিতায় স্পন্সরশিপে আসবে এবং তাদের যে ধরনের প্রবলেম তারা ফেস করে ইন্ডাস্ট্রিতে সেগুলো সলভ করার জন্য তারা একাডেমিয়ার সাহায্য নেবে। তো এটাতে দু ধরনের সুবিধা, একটা হচ্ছে আমাদের দেশে প্রযুক্তিটা তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে যে একাডেমিয়া উপকৃত হচ্ছে, সাথে সাথে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক খরচ বাঁচাতে পারবে। স্যার নিশ্চয়ই এটা একটা চমৎকার সুযোগ না, মানে ইন্ডাস্ট্রিগুলোর তো তৈরি সক্ষমতা আছে, নিজেদের ল্যাব আছে, যদি একটা ল্যাবরেটরি কোল্যাব করা যায়, কারণ সেখানে যে ইকুইপমেন্টগুলো আছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষে তা কেনা প্রচন্ড ব্যয় সাপেক্ষ। তারা যদি ওই মিউচুয়াল বেসিস একটা ছোট্ট কর্নার, একটা ছোট্ট ল্যাব যদি কোনোভাবে শেয়ার করেন, আমাদের এই তরুণ উদ্ভাবকরা যারা আছে তাদের নিয়ে একটা চমৎকার কিছু করা যাবে। অবশ্যই, এটা তো মানে বলারই অপেক্ষা রাখে না। আরেকটা যেটা বলতে চাই যে আমরা যে পাঠদান করি তার মধ্যে চতুর্থ বর্ষে ওরা যেটা করে যে একটা প্রজেক্ট করে, যেটাকে আমরা বলি ক্যাপস্টোন প্রজেক্ট, পুরো একটা বছর জুড়ে প্রজেক্ট করে। তো এই ক্যাপস্টোন প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট এবং এগেইন ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম যদি ইন্ডাস্ট্রি আমাদেরকে দেয়, সেই প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা কোলাবোরেশন হতে পারে। আমি একটু এখানে বলতে চাই যে ইউআইইউর সাথে বিভিন্ন যে ভিএলএসআই কোম্পানিগুলো আছে বাংলাদেশে, আপনি হয়তো জানবেন চিপ ডিজাইনিং করেন, চিপ ডিজাইনিং, এবং সেটা একটা থ্রাস্ট সেক্টর হতে যাচ্ছে সামনে আর কি। তো ইউআইইউর সাথে এই কোম্পানিগুলোর কিন্তু কোলাবোরেশন আছে এবং আমরা প্রফেশনাল ট্রেনিং দিয়ে থাকি ইউআইইউ থেকে। আমাদের একটা ইনস্টিটিউশন আছে ভিএলএসআই ট্রেনিং একাডেমি, ভিটিএ বলি। তো সেখান থেকে ট্রেনিং নিয়ে এই কোম্পানিগুলোতে অনেকেই জয়েন করে। একদম শেষ দিকে আমরা যদিও, কিন্তু তারপরেও আপনাদের কাছ থেকে প্রশ্ন করতে পারবো। আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে যখন বাইরে গেলেন প্রতিযোগিতায় বা এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এবং স্যার কাছ থেকে শুনছিলাম যে আমেরিকারও অনেক বড় বড় টিমকে আপনারা পেছনে ফেলেছেন, তো এটা তো একটু চাপের ছিল স্বাভাবিকভাবে। এবং নিজেদের সক্ষমতার জায়গায় অন্যদের থেকে আমরা কোন জায়গাটা এগিয়ে, আমাদের এই ক্যান্সারটা কোথায় এগিয়ে, যে জন্য আমরা 7th হতে পারলাম? আসলে অ্যাডভান্টেজেস বলতে আমরা বাংলাদেশে অনেক কম পাই, কারণ হচ্ছে আমরা যে সেন্সরগুলো ইউজ করি এই সেন্সরগুলো অ্যাকুরেট ডাটা দেয় না। অনেকগুলো সেন্সর টেস্ট করে করে একটা সেন্সর বের করতে পারি। এমন হয়েছে আমরা 10টা সেন্সর কিনছি, একটা সেন্সর থেকে আমরা ডাটা পাইছি ভালো। আমরা সেই সেন্সর আমেরিকায় গিয়ে কিনছি, প্রত্যেকটা সেন্সর ঠিকঠাক ডাটা পাচ্ছি। আবার আমরা হচ্ছে পিসিবি বানাচ্ছি, যে পিসিবিটা বাংলাদেশে প্রিন্ট করতে পারতেছি না। অল্টন এখন পিসিবি প্রিন্ট করে, বাট সেটাও একটু সময় সাপেক্ষ। আমরা পিসিবি আমেরিকা থেকে প্রিন্ট করে আনছি, কিন্তু আমাদের কাস্টমসে আটকে আছে এখনো। তো কতদিন হলো আটকে আছে? আমরা হচ্ছে আটকে আছে, আমরা যাওয়ার আগে 7 দিন আগে আসছিল না, 7 দিন আমরা যেদিন যাই তার আগের দিন আসছে, কিন্তু আমরা 2 দিন আগে আসছে, কিন্তু আমরা ছাড়াইতে পারি না আর কি। তো আমরা পিসিবি ছাড়াই আমরা এই জিনিসটা হাতে বানায় তারপরে আর কি নিয়ে গেছি, এটা পুরো শোল্ডার করে হাতে বানায় নিয়ে একটু সিদ্ধান্ত প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যা দেখছেন এটা একদম বেসিক ইলেকট্রনিক্সের একটা অংশ, যেটা দিয়ে এখন অনেক ল্যাবেও বাচ্চারা প্র্যাকটিস করেন না। এটা দিয়ে ইন্ডাস্ট্রি গ্রেডের কিছু তৈরি করছে আমাদের তরুণেরা, ইন্টারন্যাশনালি কম্পিট করছে। ক্রেডিট গোজ টু দেম, বাট ধিক্কার আসলে আপনাদের প্রতি যারা বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় তাদের এই উদ্ভাবনী কাজগুলোকে ধীর করে দিচ্ছেন। কারণ একটা পিসিবি বোর্ড খুব বড় কোনো ক্ষতি আপনার করতে পারবে না। একটা পিসিবি বোর্ড একটি প্রজেক্টকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। শুধু আপনাদের একটি উদার মানসিকতা সম্পন্ন সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক কিছু। এই যে সাইজটা দেখছেন আপনার কাছে খুব ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু রোবোটিক্সের জন্য এটা অনেক বড় একটা সাইজ। এটাকে আরও পাতলা করে ফেলা সম্ভব, আরও হালকা করে ফেলা সম্ভব, শুধু আপনাদের কলমের একটা খোঁচা, যে আপনারা করছেন না। কেন করছেন না আপনারা ভালো জানেন। স্যার সার্বিক দুঃখিত এগুলো বলতে গেলে কেমন অন্যরকম হয়ে যায়। কিন্তু অ্যাডভান্টেজেস আমাদের আছে, সেটা হচ্ছে আমরা হলো এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি না, বা ওরা তো অনেক অ্যাডভান্স, ওরা হচ্ছে একটা সিস্টেম রেডি করতে গেলে কাউকে গিয়ে বলে, ওদের
ইন্ডাস্ট্রি থাকে বলে হয়ে যায়। আমাদের দেশে এই জিনিসটা হচ্ছে নিজেদের ডেভেলপ করা লাগে, একদম কোর থেকে শুরু করে, মানে আমাদের থিওরি অ্যাপ্লাই করে নিজে থেকে, হ্যাঁ স্ক্র্যাচ থেকে আসলে জিনিসটা হচ্ছে ডেভেলপ করা লাগে। তো যখন আমরা কোনো প্রবলেম ফেস করি ওইখানে গিয়ে, তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা আসলে এখানে, আমরা সাথে সাথে ধরতে পারি। আর ওরা যখন এই জিনিসটা হচ্ছে মানে অন্য কেউ রেডি করে দিচ্ছে, ওরা কিন্তু সাথে সাথে ধরতে পারবে না। আমরা ডায়াগনোস করতে সময় লাগে, আমরা সমস্যাটা সাথে সাথে ধরতে পারি যে এখানে সমস্যা আছে, আমরা এখানে সমাধান করলে আমাদের জিনিসটা কাজ করবে। আর আমরা অনেক হার্ড ওয়ার্ক করি আর কি এই জিনিসটা নিয়ে, মানে আমাদের যে টিম মেম্বার যারা থাকে তারা খুব হার্ড ওয়ার্ক করে। স্যার ইন শর্ট একটু আপনার কাছ থেকে এবার শুনতে চাই, হোয়াট ডু ইউ ড্রিম অফ? ক্যানসেট নিয়ে স্বপ্নটা কি বাংলাদেশের স্যাটেলাইট বেসরকারিভাবে উৎক্ষেপণের স্বপ্নটাকে একটু শুনতে চাই স্যারের কাছ থেকে। আমাদের আসলে স্বপ্নটা অনেক বড়, যেহেতু ছোট থেকে মানে বললাম যে মহাকাশ নিয়ে একটা তো আসলে আমরা যেটা শিখছি, যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এই ক্যান্সার থেকে এইটা দিয়ে, তো আমরা চাই যে রোবোটিক্সে যাতে বাংলাদেশ বেশ ভালো করে, এবং অনেক টিম এগিয়ে আসছে। তো আমরাও চাই যে আমাদের দিক থেকে আমরা যদি সাপোর্ট এরকম পেতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা রোবোটিক্সে ভালো কিছু করব, এবং বিভিন্ন ধরনের রোবট যেগুলো বাংলাদেশের জন্য কাজে লাগবে। একই সাথে বাংলাদেশের স্যাটেলাইট প্রযুক্তিতে যদি কোনোভাবে কখনো হেল্প করতে পারি, তো অবশ্যই আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমরা আমাদের শিক্ষা দিয়ে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। এটা তো বললেন আপনার অর্জন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, কিন্তু আপনার মতন স্বপ্নবাজ একজন তরুণকে আপনি কি বলবেন? আচ্ছা, আমি যেটা বলবো যে আমরা যেভাবে শুরু করেছি, যে বিভিন্ন স্ট্রাগল করে, তাদেরকে আমি বলবো যে প্রথমে একটা জিনিস ফোকাস করতে হবে যে আমি এটা করতে চাই, এবং একই সাথে এটাতে লেগে থাকতে হবে। এটা প্রচুর সময় দেওয়া লাগে। পড়াশোনা তো একটা আছে, বাবা মা চায় যে পড়াশোনা করে যাতে বের হয়ে যায়, আমরা সেটাও চাই, কিন্তু পড়াশোনার পাশাপাশি যখন এই একটা কাজ করি, আমি এরকম মনে আছে যে আমি ঈদে বাড়ি যাইনি একবার, শুধুমাত্র এই প্রজেক্ট, এরকম ধরনের প্রজেক্টগুলোতে সময় দেওয়ার জন্য, কারণ সময় পায় না। এক মাসের মধ্যে কিছু সময়ের মধ্যে এটাকে বানিয়ে ফেলতে হয়। তো তখন দিন রাত আমরা ইউনিভার্সিটিতেই থাকতাম, আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে এরকম ফ্যাসিলিটি দিছে, আমরা ইউনিভার্সিটিতেই থেকেছি দিন রাত, এবং এই জিনিসগুলো আমাদের কমপ্লিট করতে হয়েছে। তো যারা নতুন আসবে তাদেরকে বলবো যে এই কনসিস্টেন্সিটা মেনটেন করা, এবং এই চাপটা নিয়ে কাজ যাতে তারা করে, তাহলে করার মতো যেন মানসিকতাটা থাকে, সেটা ভালো করবে। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ শামসুজ্জামান আপনাকে, বিশেষ করে ধন্যবাদ ডক্টর সাদিন মুনির আপনাকে, পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন, মেন্টরশিপ দিয়ে যাচ্ছেন তাদেরকে, এবং সিনিয়র্স হয়ে যাবে ওরাও বিদায় নেবে, এরপরে আপনার নতুন টিমের জন্য শুভকামনা থাকলো, এবং এই যে কন্টিনিউশনের একটা ছেদ পড়বে, এটা নিশ্চয়ই আমাদের যে কোনো প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল অন্তরায়, এর একটা চমৎকার সমাধান আসবে নিশ্চয়ই, আমরা আশা করি। আর দর্শক, আজ এখানেই বিদায় নিব। সিদ্ধান্ত প্রণেতাদের একটা কথা বলতে চাই, তরুণদের এই উদ্ভাবনী চেতনাগুলোকে বা চিন্তাগুলোকে এগিয়ে দিতে পারেন শুধু কলমের খোঁচার ওই জটিলতা যদি অবসান করা যায়। একটু ভাবুন, ভাবলে মাথা খুলে জীবনও সহজ হয়। একদম। আজ এই পর্যন্তই। শুভ সকাল। শুভ সকাল।